বাবা ভালোবাসা তখন বাবা মা। তুমি যেটা বললে সেটা একটু আরেকবার বলতে পারবে যে তুমি আগে দীক্ষা নিয়েছিলে? হ্যাঁ, আমি আগে দীক্ষা নিয়েছি ওই ভারত সেবা আশ্রম থেকে। ওই প্রণবাদি আচার্য প্রণবাদি প্রণবানন্দ আচার্যের আমি দুই গুরুরই দীক্ষা মানে আমি করি। এখনো উনারও যে 108 বার জপ সেটাও আমি করি। আমি জয়গুরুরও এটা করি, কারণ আমি তো গুরু ফেলতে পারবো না। না, ঠাকুরের তো বলা আছে গুরু কখনো ত্যাগ হয় না, যুক্ত হয়। ওই জন্য আমি মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করছি, কিন্তু আমি আমার ইচ্ছা খুব ডামার, আমি ছোট্টবেলার থেকে আমি দেখে আসছি। বাবা মা দীক্ষিত, তখন থেকে ইচ্ছা, কিন্তু বাবা দেয়নি। কেন দেয়নি? যদি আমি ওই গুরু দীক্ষা নিই, আমি কোন শ্বশুর বাড়ি যাবো তারা যদি মানতে না দেয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরে আমার জেদ ছিল একটা, আমি ছেলেকে যেদিন দিব সেদিন আমি আবার নিব। তো ছেলেও রাজি হলো, ছেলেকেও দিলাম, আমিও নিলাম। মানে ভালোবাসাটাকে জমিয়ে রাখা ছিল আর কি। ছিল তো সেদিন আমার আনন্দ বাজারের ব্যাপার হচ্ছিল, আমি বললাম প্রসাদ নিয়ে সেটাই, মানে ভালোবাসাটাকে রাখে না মানে অন্তরে, মানে অন্তঃস্থলে, তো সেই ভালোবাসাটাই ঠিক। আমার তো তাই চাই। এই যে প্রত্যেক ডিসেম্বরের 31 তারিখ আমার বাবার মৃত্যুবার্ষিকী হয়। আমরা কিন্তু অন্য কিছু করি না, গুরুদেবের সিটিং হয়, সৎসঙ্গ। আগে কিন্তু সিটিংই বলতো, আগে বলতো, এখন এখন মারা যখন হ্যাঁ আমরা সিটিংই শুনে আসি, বলতো সিটিং, এখন শুনি সৎসঙ্গ হয়। এবার কি ঘটনা, যেমন দেখো এই যে তুমি যেটা বললে এই বিষয়টাই বললাম, এই জন্যই আমি ওকেও বললাম যে একটু জানার জন্য যে কেন দীক্ষা নিয়েছে বা কিছু ছিলেন। আর এখনকার যে যুগ তার কিন্তু পাল্টে গেছে সমস্ত কিছু, তাই না? মানে আগের যুগের সাথে যদি আমি এখন মিলাতে যাই মিলবে না। এবার আজকালকার ছেলে মেয়েরা ভাববে যে এই যুগের সাথে তো ওই যুগের কিছু মিলে না, তাহলে আমি কেন দীক্ষা নিব বা কেন কিছু করব? তাহলে এটা এখনকার মানে আমরা তো সব কিছুতে লজিক খুঁজি, এখন লজিক ছাড়া তো আমরা কিছু মানতে চাই না। ওই জন্যই ঠাকুর এই যুগে এসছেন। ঠাকুর এই যুগে এসে বললেন যে আমি চলে যাব তারপরে তোদের কেউ থাকবে না, তা কিন্তু কখনো নয়। আমি আচার্য পরম্পরা রেখে যাচ্ছি, যুগে যুগে আচার্য পরম্পরার মধ্যেই আমি বেঁচে থাকবো, আর যুগ উপযোগী হয়ে বেঁচে থাকবো এই যুগের জন্যে যেটা প্রয়োজন। আজকে দেখো আমাদের ঠাকুর দাদার যে প্রয়োজন ছিল সেই সেম প্রয়োজন কিন্তু আমার হয় না, কারণ আগে ঠাকুর দাদাকে মাঠে গিয়ে চাষ করে সবজি করতে হতো, তারপরে খাওয়া দাওয়া। আজকে সেটা আমি বাজারে গেলেই পেয়ে যাচ্ছি। তাহলে তার যেটা প্রয়োজনীয়তা ছিল আজ কিন্তু আমার সেটা প্রয়োজনীয়তা নেই। তো ঘটনাটা হচ্ছে ওই কারণেই আচার্য পরম্পরা রেখে যাওয়া। আজকে যেমন তুমি যেই কারণে দীক্ষা নিয়েছিলে, ঠিক তোমার ছেলের কিন্তু সেম ভাবটা আসেনি যে আমি মা বলছে নিয়ে নিলাম। তাই ও তুমি যাওয়ার পরেও বা তুমি যখন বয়স হয় তখনও ওটা ধরে রাখবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমার দেখো সিসি ঠাকুর যখন এসছিলেন তারপরে 5 জন পুরুষ চলে গেছেন, এখন 5ম পুরুষ চলছে, তার এখন 25 বছর বয়স। তিনি হচ্ছেন অবিন দাদা। হ্যাঁ, তার যুগেও কিন্তু ঠাকুর একইভাবেই তিনি ধরে রেখেছেন। কেমন করে ধরে রাখলো, কীভাবে প্রয়োজনীয়তাটা বুঝলো? এই যে আমরা বললাম আগে সিটিং বলতাম, এখন সৎসঙ্গ। যুগের সাথে আমি পাল্টাবো। আগে আমি ইষ্টবৃত্তি পোস্টে পাঠাতাম, এখন আমি ইষ্টবৃত্তি অনলাইনে পাঠাতে পাল্টাবো। আগে চাল দিয়ে হতো, এখন টাকা দিয়েও হয়, এখন টাকা দিয়েও হয়। পাল্টানোটাই হচ্ছে আসল সৎসঙ্গের নিয়ম। পাল্টাতে হবে যুগের সাথে, যদি না পাল্টাতে পেরেছি তাহলে আমি পিছিয়ে পড়ে যাব। আগে যেমন মানুষে এটিএম কার্ড বলে বস্তু চিনত না, এখন এটিএম কার্ড ছাড়া তুমি চলতেই পারবে না, তাই না? এখন তোমার মনে হচ্ছে যে ইষ্টবৃত্তিটা 2 পা হেঁটে যাব মুশকিলের ব্যাপার, তার থেকে যদি অনলাইনে হয় বেটার হয় আমার। তো এই কারণেই হচ্ছে আমরা এই সৎসঙ্গের সাথে যুক্ত হয়েছি। এটাই কারণ আমি সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছি, আদারওয়াইজ কিন্তু নিতাম না। হ্যাঁ, মানে আগে যেমন এই যে ঘরে ঘরে রেডিও, এখন কি কেউ আমরা রেডিও ইউজ করছি? না করছি। এখন আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন। এই যে এখন যুগ মাফিক, উনি তো যুগের উপযোগী হয়ে এসেছেন, তাই তো তাকে মানে মানে যুগ পুরুষোত্তম বলা হয়েছে না। মানে যুগে যখন যেমনটি দরকার উনি তেমনটি হয়ে আমাদের জীবনে আসছেন। গীতাতে তো লেখাই রয়েছে যে यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আমি যুগে যুগে আসবো, আমি সম্ভবামি যুগে যুগে আসবেনই উনি। বেরোচ্ছ? আচ্ছা আচ্ছা, তাহলে কথা বলতাম। আচ্ছা, মায়ের তো এখান থেকে গিয়ে ইষ্টবৃত্তিটা দিতে একটু অসুবিধা হয়, এটা অনলাইনে ইষ্টবৃত্তিটা শিখে নি। হ্যাঁ, কিছুই না, ওই যে উনি শিখিয়ে দেন, তোমাকে মাথা নিচু
মানে তোমার কথা শোনে তোমার ছেলে খুব। না না, মায়ের প্রতি ভালোবাসা আছে। দেখেই মায়ের বোঝা প্রতি যাচ্ছে। যখন ভালোবাসা আছে, গুরুর প্রতিও থাকবে। এইটা আমি বলছি, গুরু যখন ওকে টানবে আমি ছেড়ে দিছি, আমি বলে দিছি দীক্ষা নেওয়াইছি, আমি ওনার চরণে দিয়ে দিছি, ওকে পরিচালনা কি করে করবা, তোমার চরণে কিভাবে আনবে সেটা কমপ্লিট তোমার ব্যাপার। না না, ও তো দেখছি, ও তো এখন না, ওর আমি বয়সে একদম এরকম বলে বাচ্চাগুলো যে রয়েছে ঠাকুরকে ধরে, তাহলে ও তো তা দেখছে। তুমি যেটা কথাটা বললা এই যে মানে যেটা খুব সুন্দর এই যে দামি আমার কথা। মেয়ে বলছে এক কথা, ভাই আমি গুরু আমাকে কিন্তু হাত ধরে মানে একদম আঙুল দিয়ে দেখায় দিছে যে এই পথে গেলে তোর খারাপ হবে, আমি সেই মাইনে চলছি। দারুণ। আমার মেয়ে কিন্তু দেখতে পাইছে গুরুকে, সত্যি কথা যেটা, ও কিন্তু দেখতে পাইছে। ওই জন্য কোনো রকম এদিক সেদিক নাই। শুক্রবার নিরামিষ খায়, শ্বশুরবাড়ি গোটা ফ্যামিলি নিরামিষ খায়। বাহ বাহ। ঠাকুর কিন্তু এটা খুব ভালো। তার মানে ওর করা একটা না না, আমার ওনার কথাটা খুব ভালো লাগলো। আপনি ইষ্টভীতি নিয়ে যেটা বললেন এক্ষুনি আরেকবার হ্যাঁ, একটুখানি। আমি তোকে বললাম যে ইষ্টভীতি তোকে করতে হবে না, বসে তুই ধ্যান করে বা মন চাবে না ওটা করে আমার করার দরকার নাই। তুই বিছানা থেকে তুই ইষ্টভীতিটা করে নাম, আর গুরুর নাম তুই চলতে ফিরতে বীজ মন্ত্র জপ কর, আর কিচ্ছু করতে হবে না তোর। আমি আছি যতক্ষণ আমি করে যাব, তারপরে তুমি শুধু ভক্তিটা রাখো, তাহলেই হবে, আর কিছু চাই না। সময় যখন আসবে তোমার, ওর ঘাড় ধরে ঠাকুরই নিজে নিয়ে ফিরবে। এইটুকু আমার বিশ্বাস আছে, দারুণ দারুণ, সত্যি এইটুকু আমার বিশ্বাস আছে। কারণ আমি না, মেয়ের মধ্যে পাওয়ার আছে, কাজে ওই পাওয়ারটা নিয়ে ওই জন্য ওই বাড়িটাতেও কন্ট্রোল করতে। সত্যি আমার মেয়ে খুব, এই আজকেও বললো মা গুরুর কাছে তোমরাও, মা সারাদিন বীজ মন্ত্র জপ করবো, আমার শ্বশুর মশাইয়ের আজকে ইসে হচ্ছে, টেস্ট হচ্ছে। আচ্ছা, বাহ, কি নাম মেয়ের, কি নাম? শিউলি দেশ। শিরিদের সরকার। কত ভালো। এই নামটা শোনা নাম। আমার মেয়ে বলছে মা আমার শ্বশুরমশাইয়ের আজকে টেস্ট হচ্ছে, মা কোনো যেন খারাপ রিপোর্ট না হয়, মা ঠাকুরের কাছে শুধু বীজ মন্ত্র জপ করতে থাকো সারাদিন। ও তো বসে ছাদে বসে সমানে জপ করে যায়। এই যে দেখেন, এখন কিন্তু বর্তমান দিনের ছেলেমেয়েরা যে কুল বংশ এগুলো কিছু কিন্তু মানে না, কিন্তু এগুলো মানে দেখেন আপসাপসি কিন্তু মানছে যে আপনার বাবা মা করতো, সেই শরীরটা কিন্তু আপনার সেই ধারাটা বইছে, রক্তটা তো আপনার বাবা মায়ের থেকে এসছে না, তা সেই ভালোবাসা কিন্তু সুপ্ত থাকলেও ঠাকুরের জন্য আছে। আবার আপনার জেনারেশন মানে আপনার কন্যাও কিন্তু সেই ধারাটাই বইছে। না, ও তো ঠাকুরের হ্যাঁ, সেই ধারাটা বইতে গিয়ে দেখেন আজকে একটা অদীক্ষিত বাড়িতে কত সুন্দর মানিয়ে গুছিয়ে চলছে। আর ঠাকুর তো শুয়ে বয়েই চলতে বলছে, শুয়ে বয়ে যে চলতে পারবে তার আর কোনো চিন্তা নেই। ঠিক। দারুণ, খুব ভালোবাসে শ্বশুর মশাই তো খুবই। আমাদের আজকে এই যে আমরা ইষ্টভীতি দেই, এই বিষয়ে আপনার কেমন মানে কি মতামত আছে? এই যে ইষ্টভীতি দেওয়া হয়, শোনো, সব সময় তো আমি ঠাকুরকে নিয়ে বসে থাকতে পারি না। আমি যে ভোরবেলা উঠে যে ওনাকে ভোগটা দিচ্ছি, ইষ্টভীতি মানেই তো ভোগ দেওয়া। ইষ্টভীতির এই যে ভোগটা না আপনি একটু আগে কথাটা বললেন খুব ভালো লাগলো, তাই আমি প্রশ্নটা করলাম। কর্ম করার আগে যেটা উনাকে দিয়ে নেমে যাচ্ছি, ওটাই তো আমার কাছে বড়। সারাদিন না অনেকে বলে এটা ব্যবসা, হ্যাঁ না বলে ছেলেকে, আমার ছেলেকেই বলছে তো। তখন আপনি যে ছেলেকে আপনি যে কথাটা, আমি ছেলেকে বললাম যে তোকে তুই বাইরে কিছু অন্যায় করে আসবি, দোষ কি আমার হবে? ঠিক, তোর 18 বছর পার হয়ে গেছে, কমপ্লিট বুদ্ধি তোর। 18 বছর পর্যন্ত আমি শক্ত করে ধরে রাখছি, এখন তোমার 18 বছর বাইরে, তুমি এখন অ্যাডাল্ট, যা খুশি তাই করতে পারো। তো সেটা তো আমি শিখিয়ে দিব না, তো ঠাকুরেরও তাই। ঠাকুরের চেলারা কি করে ঘুরে বেড়াবে সেটা ঠাকুর শিখায় দেয় না। ঠাকুর আজ থেকে 100 বছর আগে বলে দিয়ে গেছেন কি করতে হবে, এই কথা বলে দিয়ে গেছে যে এইভাবে চলো। তোমার যদি মন চায় তুমি নাও, চলো। যদি মন না চায় আধা খেচড়া করে কোনোদিনও রাখবে না। যদি দীক্ষা নাও তাহলে প্রতিদিন তোমাকে ইষ্টভীতি করতে হবে, সময় মতন পাঠাতে হবে। ব্যাস। বলে আমি পাঠাতে পারবো না, ওগুলো সব তুমি করবা, আমি শুধু। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি তাই করবো। আস্তে আস্তে বুঝে যাবে, আস্তে আস্তে বোধ আসবে। আর এই যে কি হয় বলেন তো, মানে এই জিনিসটা আমিও নিজে দেখছি যে আমার ছেলেরাও কিন্তু মানে হয়তো অতটা করে না, কিন্তু আমি একদিন শুনলাম যে আমার বড় ছেলের বন্ধু ওর সাথে শুয়েছে, তো আমি ঠাকুর ঘরে যখন ভোরে প্রার্থনা করছি আমার সাথে কিন্তু কেউ ওঠে না, আমি একাই করি। তো এবার আমার ওই ছেলে মানে আমার ছেলেকে বলছে কাকিমা কি রোজ ওঠে? আমি শুনছি পাশের থেকে, পরের রুমের থেকে। ছেলে বলছে হ্যাঁ মা রোজ ওঠে না কিন্তু কেউ, কিন্তু তারা জানে কিন্তু মা রোজ ওঠে। এই যে মা রোজ ওঠে এটাই কিন্তু ওদের হ্যাবিট হয়ে যাবে, এখানে রয়ে গেছে। এখন উঠছে না, ওই যে সময়টা এখনো সেরকম হয়নি, ওই যে বলে না যে এখনো সেই এটা হয়নি,
কিন্তু একদিন ওরা কিন্তু এইখানে রেখেছে যে মা রোজ ওঠে, তার মানে রোজ এই যে ওঠে, ওদের মা শরীরে কিন্তু এই সবকিছু ধারাটা করে। বইছে, মা মা এটা ঠিকঠাকই করতো, একদিন বাবা মায়ের প্রতি এটা ভালোবাসা করতো। থেকেই করবে। আমাদেরও করা লাগবে। সবাই যাজন করি বলি এইটা যে ওদের মাথায় আছে। আসলে কি মানে ছেলেটার একটু মনে কষ্ট কোথায়, একটু কষ্ট আছে। আমিও একটু বোকামো করছি। ওই যে ওর বাবার চাকরিটা হচ্ছে না, ওই দিয়ে আমরা টেস্ট করলাম। তা আমি বাবু দীক্ষাটা নাও, তো যা ভাড়া আছে সব কেটে যাবে, কেন হচ্ছে না, কি বৃত্তান্ত। এটা ভুল হয়ে গেছে। ওইটা মানে ওকে বলছি, তো ভাড়া এই গুরু দীক্ষা নিলে না যত ভাড়া আছে সব কেটে যায়। আমি ওকে বলছি ওর হয়তো দীক্ষাটা এটা- নেওয়ানোর জন্য? না, নেওয়ানোর জন্য না। আচ্ছা। মানে ওকে বলছি যে দীক্ষাটা নেওয়াই দিব বাবু। তারপরে ওই যে এখন পর্যন্ত ওইটা হয় নাই না, ওইটাই ওর তবে ভেতরে। একদম এটা অ্যাকচুয়ালি না, এইটাই আমরাও অনেকেই দীক্ষা দেওয়ার সময় এরকম বলি তো, না না না, দীক্ষা দেওয়ার জন্য আমি বলি নাই, মানে তুমি বিশ্বাস থেকেই বলেছো। আমার মন বিশ্বাস মানে মানে তোমার বিশ্বাসটা তো ওইভাবে, তাহলে ওর কাছে এই ব্যাপারটা কি হয়ে গেছে, তার মানে দীক্ষাটা নিলে বুঝি আমার প্রবলেমটা না কেটে না, যাবে। সেটাও এটা ও ভাবে হয়নি। নাই। আচ্ছা। সেটাও ওর হয় নাই। আমি বললাম কোনো হয়তো ফাঁড়া থাকতে পারে, দোষ থাকতে পারে, কোনো নেগেটিভ কিছু। তবে এখনো যে সময় চলে গেছে তার তো আর না। হ্যাঁ, কেটে যেতেও পারে। হ্যাঁ, ভাব চলে গেছে, এখন আমি অ্যাপিল করে আবার হাইকোর্ট করব। ঠিক আছে। তবে এখন নিয়েই চলতে তো মেয়ে কিসে কাজ করতো? মেয়ে উৎকর্ষ বাংলায় চাকরি করতো। ওর আন্ডারে প্রতিদিন 60টা স্টুডেন্ট, ও ট্রেনার ছিল তো, ওর অনেক কিছু করা, ও ডিএলএড করা, ও মাসে করে উঠতে পারে। আপনার মেয়ে যা করেছে সেটা অনেকে করতে পারে না। ও একটা সংসার করছে, ও একটা নতুন জীবনকে জন্ম দিয়েছে, ও তাকে বড় করছে। সংসারটা তো অসার সংসার না, তারপরে যত করবা তত লবে, তার সঙ্গেও নিজেকে কিছু করতে পারলে না মনটা না, সেটা তো আমার এই যে নিজের তোমরা সেলফ আজকে বলি, স্যাটিসফ্যাকশন। আমি বলি এই যে আজকে তোমরা বাড়ির থেকে রান্না বাড়ি খেয়ে দে সবকিছু করে এই যে বের হয়েছো, এটা দেখবা বাইরে যখন বের হবা প্রত্যেকের সাথে কথা বলবা, মনটা কিন্তু ও পারে ডিপি ওয়ার্কস করতে এরকম মাঝে মাঝে। না না, আর ও তো এই যে সে এতগুলো বাড়ির পরিবারের যে মানে লোকগুলোকে যে মানিয়ে চলছে, মানে এবং ওকে ভালোবাসার মাধ্যমে যে ওর সমস্ত কিছু মেনে নিচ্ছে বা ভালোবাসছে, ওকে ভালোবাসা মানে ও ঠাকুরকেও ভালোবাসছে, ঠাকুরকে ভালোবাসার ফলে অদীক্ষিত হয়েও শুক্রবার নিরামিষ খাচ্ছে। ঠাকুর ও যেদিন দিতে না পারে ওর সময় মতো কেউ দিচ্ছে। ওর কিন্তু বিয়ে হয় নাই, এক ননদ আছে দিদি, জামাই দিদি, ও বিয়ে করে নাই, কিন্তু ওই ঠাকুরের দিয়ে ওই 3 দিন 4 দিন 5 দিন যে পুজো দিবে। তাহলে আপনি ভাবুন যে ও চাকরিটার কথা শুধু ভাবছেন যে আজকে হাজবেন্ড ওয়াইফের ঠিক মতো সংসার করতে পারে না, ও কতজনকে নিয়ে ননদকে নিয়েও সংসার করছে তাহলে ও সুন্দরভাবে। কত বড় গুণী মেয়ে, তাহলে গুণী কত মেয়ে। বড় মাপের একটা কাজ করছে, কিন্তু আমরা ভাবি যে কিছু করছে না। শ্বশুর বড় একাই ছেলে তো, 2 ভাই বোনেরা, ছেলে একাই তো, ওই শাশুড়ি শ্বশুর ননাস আর জামাই, 4 জনেরা, আর ও 5 জন পুচকি পুচকি আছে। তাহলে তো আমার মেয়েকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। না না, মানে